আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিদ্ধ চাউল দিয়ে নয় আতপ চাউলের গুঁড়া দিয়ে শিরিষ পিঠা হয়। তো তার জন্য শুরুতে বলে রাখি, আপনারা যারা আমার ভিডিওটিকে কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু আমি আপনাদেরকে A to Z সবকিছু বুঝিয়ে দিতে পারবো। আর কথা হচ্ছে, আপনারা যদি কোনো অংশে ভিডিওটা স্কিপ করে নেন তাহলে কিন্তু এটা আতপ চাউলের গুঁড়াটা দিয়ে তৈরি করার ক্ষেত্রে কিছুটা নিয়ম কারণ আছে, সেই নিয়ম কারণগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তখন কিন্তু আপনারা চাউলের গুঁড়া দিয়ে তৈরি করতে গেলে চাউলের গুঁড়াটা নষ্ট হয়ে গেলে তখন কিন্তু আমাকে দোষী, কিন্তু আপনাদের সেরকম কোনো লাভ হবে না। তখন বলবেন আপুটা মিথ্যা কথা বলেছে। তার জন্য বলে দিলাম, আপনারা স্টেপ বাই স্টেপ সবকিছু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আমি আপনাদেরকে A to Z সবকিছু বলে দিব যে সিদ্ধ চাউল দিয়ে নয় আতপ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু শিরিষ পিঠা তৈরি করা যায়। আর কথা হচ্ছে দর্শক, আমার ভিউয়ার্সরা যারা আছেন বেশিরভাগ ম্যাক্সিমাম ভিউয়ার্সরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করছেন যে আপু আতপ চাউলের গুঁড়াটা দিয়ে শিরিষ পিঠা হয় কিনা। তো আপনাদেরকে একটি হাদিস বলে রাখি আমি, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বাবা আসলেন। উনি বললেন যে আমার ছেলেটা প্রচুর মুন্ড মিষ্টি খায়, তো আপনি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন যে ও যেন মিষ্টিটা একটু কম খায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে বলে দেব। আসলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মিষ্টি খেতে বেশি পছন্দ করতো। তো উনি যেহেতু মিষ্টি খেতে বেশি পছন্দ করতো, তার জন্য উনি কিন্তু নিজেই বলতে পারেনি যে তুমি মিষ্টিটা কম খাবে। তার জন্য উনি এক সপ্তাহের মতন আগে নিজে মিষ্টি কম খাওয়ার অভ্যাস করলেন। তারপরে সেই ছেলেটিকে বলে দিবেন যে তুমি এত মিষ্টি খেও না, কম খেয়ে। তো তার জন্য আমার ভিউয়ার্সকে আমি বলে দিচ্ছি, আমি যেহেতু আগে ট্রাই করিনি কি করে বলবো, তার জন্য আগে আমি ট্রাই করে নিলাম। তারপর এখন আমি আপনাদেরকে বলছি সিদ্ধ চাউল দিয়ে নয় আতপ চাউল দিয়ে শিরিষ পিঠা তৈরি করা যায়। তারপর আবার তৈরি করা একদম পানির মতন সহজ। তো দর্শক, আমরা কিন্তু ছোটবেলা থেকে জানি এই পিঠাটা আতপ চাউল দিয়ে হয় না, কারণ এটা সিদ্ধ চাউল দিয়ে তৈরি করতে হয়। কারণ এটা আতপ চাউল দিয়ে তৈরি করার পরেও কিন্তু শুকানোর সময় ভেঙে যায়। তো যেভাবে তৈরি করলে আপনারা হুবহু সিদ্ধ চাউলের মতন করে তৈরি করতে পারবেন, সেইভাবে আজকে আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দেব। এবং কোনো অংশে কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখে যাবেন। ইনশাআল্লাহ একদম সিদ্ধ চাউলের গুঁড়ার মতনই কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন। তার জন্য দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে। অনেক কথাই বলে নিলাম। তো দর্শক, পিঠাটাকে তৈরি করার পরে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটি ডিস্কো পাতিল নিয়েছি। আর পাতিলে আমি একটি সুতি ওড়না দিয়ে এভাবে একদম টাইট করে বেঁধে নিয়েছি। এখানে আমি পিঠাগুলো ভাপ দিব। তার জন্য আমি আগে পানি ভরে নিলাম না, এই কারণে পানিটা ভরে নিলে এই কাপড়টা বাঁধতে অসুবিধা হতো, সুন্দর করে বাঁধা যেত না। এর জন্য আমি আগে পানিটা ভরে নিই। এখন আমি মাঝ বরাবর বোতল দিয়ে হালকা একটু জায়গা ভিজিয়ে নিয়ে এখানে কিন্তু আমি পানি ঢেলে দিচ্ছি প্রায় 1.5 লিটারের মতন। আর পুরোটা পানি কিন্তু আপনারা ঝাট করে দিতে যাবেন না এখানে, কারণ পুরো পানি যদি আপনারা একবারে বেশি করে দিতে যান সেক্ষেত্রে কিন্তু এখানে ভারী হয়ে কাপড়টা কিন্তু নিচু হয়ে যেতে পারে। এর জন্য কিন্তু অল্প অল্প করে পানিটা দিয়ে দিলে ভালো হয়। তো পানিটা আমার দেওয়া শেষ, এখন চুলার উপরে উঠিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু এখন গরম হয়ে আসবে। আর তার জন্য চুলাটাকে মিডিয়াম লো আঁচ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। এদিকে পিঠাগুলো তৈরি করে নেবো, এদিকে পানিটাও গরম হয়ে যাবে। তো প্রথমে দেখুন, এখানে আমি খাতা থেকে এখানে সাদা কাগজ ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে হার্ড পেপার ব্যবহার করতে পারবেন, যেগুলো একদম একটু শক্ত টাইপের হয়ে থাকে সেগুলা। তো আমি কিন্তু কলম দিয়ে দাগ দিয়ে চার কোনা করে বসিয়ে নিয়েছি। আর উল্টা সাইডে কিন্তু পিঠাগুলো তৈরি করব। যে সাইডে আমি কলমের দাগ দিয়ে দিয়েছি মার্ক করে, সেই সাইডে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করবো না, তাহলে কিন্তু পিঠাতে কলমের কালিটা উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন। আর আমি এইভাবে চারকোনা শেপ দিয়ে নিয়েছি, এই কারণে আজকে পিঠাগুলো তৈরি করব চারকোনা শেপের। আর সবগুলা পিঠা যাতে এক সাইজের হয়ে থাকে, দেখতে খুব সুন্দর দেখা যায়, এর জন্য আমি ওরকম করে নিলাম। আর এখন নিয়ে নিচ্ছি একটি বাটি, বাটিতে দিয়ে দিচ্ছি আমি এরকম একটি মেজারমেন্ট কাপের 3 কাপ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া। আর এটা আমার কিন্তু ফ্রোজেন করা ছিল, একদম সাথে সাথে বের করেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি 3 কাপ। আর দর্শক, আমি যেহেতু এখানে 3টি কালার দিয়ে পিঠাটা তৈরি করব, তার জন্য আমি 3 কাপ নিয়ে নিলাম। আপনারা কিন্তু চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ লবণ। আর এখন আমি বলক পাড়া পানি দিয়ে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর আপনাদেরকে শুরুর দিকে বলে দেই যে এই ডোটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে আমি যেহেতু ফ্রোজেন করা চাউলের গুঁড়া নিয়েছি, তার জন্য আমি বলক ওঠা পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়া নেন সেক্ষেত্রে কিন্তু বলক ওঠা পানিটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম রুটির ডো তৈরি হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো হবে না। তো আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়া নেন, আপনারা কুসুমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে পারবেন। অল্প অল্প পানি দিয়ে কিন্তু আপনারা ডোটা তৈরি করে নেবেন। আর দর্শক, খেয়াল করবেন এখানে কিন্তু আতপ চাউলের গুঁড়াটা ডো তৈরি করার ক্ষেত্রে কিন্তু কিছুতেই সিদ্ধ চাউলের গুঁড়ার মতন করে তৈরি করা যাবে না, কারণ এখানে কিন্তু সিদ্ধ চাউলের গুঁড়াতেও অবশ্যই পানিটা বেশি দেওয়া যায়, কিন্তু এখানে কিন্তু পানিটা বেশি দেওয়া যাবে না। আর আস্তে আস্তে কিন্তু পানিটা দিয়ে দিতে হবে অল্প অল্প করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমে অল্প একটু পানি দিয়ে দেখে নিচ্ছি, তারপরে কিন্তু আবার পানিটা দিয়ে দিব। আর খেয়াল করতে হবে এটা যাতে আঠালো হয়। আতপ চাউলের গুঁড়াটা কিন্তু সহজেই সিদ্ধ চাউলের মতন আঠালো হতে চায় না, তার জন্য আমি আপনাদেরকে প্রসেসিং এর ব্যাপারে সবকিছু বলে দিচ্ছি কিভাবে আপনারা এভাবে আঠালো করে নেবেন। তো দেখুন, আমি কিন্তু পানিটা দিচ্ছি, এখানে কিন্তু বোঝা যাচ্ছে কিছুটা অংশ সিদ্ধ হওয়ার মতন, কিছুটা অংশ কিন্তু এভাবে কাঁচা কাঁচাই দেখা যাচ্ছে, কারণ এটা আমার ফ্রোজেন করা চাউলের গুঁড়া, এর জন্য গরম হিটটা কিন্তু এখানে লাগতেছে না। আর আমি এটাকে নর্মালও করে নিয়ে এইভাবেই কিন্তু নিয়ে নিয়েছি সাথে সাথেই, তার জন্য দেখতেই পাচ্ছেন। আর এখন আমি আপনাদের
আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শিলপাটায় সিদ্ধ চাউল বেটে নিলে যেরকম আঠালো হয় ওইরকম আঠালো কিভাবে করবেন। দেখতে পাচ্ছেন পাতিলে আমি পানি দিয়েছি, পানিটা ফুটিয়ে নিবেন। ফুটন্ত গরম পানিতে চুলাটাকে মিডিয়াম লো আঁচ করে 2 মিনিটের মতন রেখে দিবেন। এভাবে বাটিতে এরকম ডোটাকে প্রতিটা আমি কিন্তু 3 ভাগে ভাগ করে 3টা বাটি এরকম 2 মিনিট করে রেখে দিয়েছি। তারপরে কিন্তু কিছুটা সিদ্ধ সিদ্ধ ভাব এসেছিল নিচের সাইডটা। তো এভাবে আমি পরে আবারও কিন্তু হাত দিয়ে মথে একদম আঠালো করে নিয়েছি। এখন দেখুন এটা কিন্তু হাতে লেগে যাচ্ছে না, একদম আমরা পাটায় বেটে নিলে যেরকম সিদ্ধ চাউলের গুঁড়াটা আঠালো হয়ে থাকে ঠিক সেরকমই হয়েছে। আর দর্শক এই যে আমি 3টা বাটিতে 2 মিনিট করে ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে নিচের সাইডটা একটু হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে। এই সিদ্ধ হয়ে গেলে এই চাউলের গুঁড়াটা কিন্তু মথে নেওয়ার সময় এই সিদ্ধ আর কাঁচাটা একসাথে মিশে খুবই সুন্দর একটি আঠালো ভাব চলে আসে। এতে পিঠাটা তৈরি করতেও খুবই সুন্দর হয়। আর আমরা যে শিরিষ পিঠা তৈরি করলে ফুলে ফুলে থাকে উপর দিকে শিরিষের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু আর একটার সাথে আরেকটা লেগে যাবে না, উঁচু উঁচু হয়ে থাকবে। এর জন্য কিন্তু হালকা একটু সিদ্ধ করে নেওয়ার দরকার আছে নিচের সাইডটা। তার জন্য কিন্তু আমি বাটিগুলোতে 2 মিনিট করে রেখে খুব ভালো করে মথে নিয়েছি। আর এখন কিন্তু এগুলো খুব সুন্দর ভালোভাবে আঠালো হয়ে গেছে। এখন আমার পিঠা তৈরি করতে খুবই সুবিধা হবে। আর এগুলা যখন আমি ভাপিয়ে রোদ্রে শুকা দিব তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো তার জন্য কিন্তু আমি এভাবে 3টা বাটিতে উঠিয়ে কিন্তু তারপরে ভাপিয়ে নিয়ে কিন্তু কালারটা মিক্স করে নিয়েছি। আর এখন আমি একে একে 2টা কালার মিক্স করে দিব। একটি আমি হোয়াইট কালারে রেখে দেবো আর 2টাতে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জ ফুড কালার, তারপরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি কালারটাকে। আর আপনারা কিন্তু ভিডিওটা দেখেই বুঝতে পারবেন আসলে চাউলের গুঁড়াটা আমার এখানে কত সুন্দর আঠালো হয়েছে। সেটা কিন্তু একদম সিদ্ধ চাউলের মতন। আপনারা কিন্তু আতপ চাউলের গুঁড়া দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন, কিন্তু আমি যে জিনিসগুলো বলে দিচ্ছি এগুলো কিন্তু ফলো করতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আর আতপ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু খামিটা করলে সেই খামিটা কিন্তু পিঠা তৈরি করার সময় কিন্তু পিঠাগুলো কিন্তু ফুল হয় না, সেগুলো কিন্তু ডিজাইন করার সময় কিন্তু লেগে যায়। আর আমি যেভাবে বলে দিলাম এইভাবে আপনারা তৈরি করলে কিন্তু ডিজাইনগুলো উঁচু উঁচু হয়ে থাকবে, একদম শিরিষ পিঠার মতনই তৈরি করতে পারবেন, হুবহু শিরিষ পিঠা। তা এখন আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। আমার একটি কালার মিক্স করা হয়ে গেছে। অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন, আপনারা কিন্তু অবশ্যই বাটিতে হালকা একটু ভাপিয়ে নেবেন 2 মিনিটের মতন, তাহলে নিচের সাইডটা সিদ্ধ হয়ে গেলে সিদ্ধর সাথে খুব ভালো করে মথে নিলে কিন্তু এরকম আঠালো হয়ে যাবে আর শুকনাটে চলে আসবে। কিছুতেই কিন্তু নরম করে নেওয়া যাবে না, ঠিক আমি যেভাবে নিয়েছি ঠিক এরকমই করে নিতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু উঁচু উঁচু হয়ে থাকবে আর খুব সুন্দরভাবে পিঠাগুলো পড়বে। তো এখন আমি আপনাদেরকে আগে থেকে 3টা শিরিষ আমি ভরে নিয়েছি 3টি কালার, আর আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে আমি কি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, তৈরি করার পরে এতটা সুন্দর লাগে, একদম ভেজে খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন ইজি ভাবে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। আর এই ডিজাইন গুলাই খুব ভালোভাবে তৈরি করতে হয়। আর আপনাদেরকে বলে রেখে, যেহেতু এটা আতপ চাউলের গুঁড়া দিয়ে তৈরি, তার জন্য কিন্তু হিজিবিজি করে ডিজাইনটা কিছুতে তৈরি করা যাবে না, ফাঁকা ফাঁকা করে তৈরি করতে হবে। কারণ আতপ চাউলটা কিন্তু এখানে হিজিবিজি করে তৈরি করলে ফুলতে চাইবে না, একটা সাথে আরেকটা লেগে থাকবে। এর জন্য আমি কিন্তু ফাঁকা ফাঁকা করে তৈরি করছি, দেখতে পাচ্ছেন। আর আমি যখন ভেজে নেবো আপনারা দেখতে পারবেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠতেছে। তো আমি কিন্তু সবকিছু বলে দিলাম যে হিজিবিজি করে কিন্তু তৈরি করা যাবে না। আর একটি পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। তো আমি আরো বেশ 2-3টা পিঠা আপনাদেরকে এইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে আমি কিরকম করে তৈরি করছি। সবগুলো আমি এক ডিজাইনই করে নিচ্ছি, আপনারা চাইলে ভিন্ন ভিন্ন ডিজাইন করে নিতে পারবেন, কিন্তু ফাঁকা রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। একদম হিজিবিজি করে সিদ্ধ চাউলের গুঁড়ার মতন কিন্তু তৈরি করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না আর কাঁচা থেকে যাবে। তখন কিন্তু আপনারা বলবেন যে উনি কিভাবে পিঠাগুলো তৈরি করলো। তো বুঝতেই পারতেছেন।
দর্শক আমি এই কালারটাও কিন্তু রেডি করে নিয়েছি, আপনাদেরকে এই কালারের আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, বলে দিচ্ছি। আপনারা যখনই ডোটা তৈরি করবেন ডোর ভেতরে কিন্তু 2 চা চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে নেবেন। এতে খুব দ্রুতই কিন্তু সিরিজ দিয়ে পিঠাগুলো পুড়ে যাবে। আর দেখতে পাচ্ছেন যে আমি কত সহজভাবে এক হাতেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, আর খুব দ্রুতই কিন্তু পুড়ে যাচ্ছে এই পিঠাগুলা। খুব সহজভাবে কিন্তু সিরিজ দিয়ে বের হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন। আর তৈরি করা তো একদম সহজ, একদম দ্রুত হয়ে যায়। আপনি তৈরি করতে করতে কিন্তু একদম সময় লাগবে না, দেখতে পাচ্ছেন। তো এখন আমি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, ভাপিয়ে নেওয়ার পালা। তো প্রথমে আমি এই কালারটা ভাপিয়ে নিচ্ছি। আর খেয়াল করবেন এখানে কিন্তু বেশিক্ষণ ধরে ভাপিয়ে নেওয়া যাবে না, মাত্র 30 সেকেন্ডের ভিতরে কিন্তু ভাপিয়ে নিতে হবে, কারণ এখানে আমি পেপার কাগজের ভিতরে দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করতেছি। আর আতপ চাউলের গুঁড়াটা দিয়ে পিঠা তৈরি করলে দেরি করা যায় না, দেরি করলে কিন্তু সমস্যা হয়ে যায় আর পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা প্রতিবার 30 সেকেন্ড করে পিঠাগুলো ভাপিয়ে নেবেন। এইভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো ভাপিয়ে নিচ্ছি। আর প্রতিবার ভাপিয়ে নেওয়ার পর পেপার কাগজটা চুলার সাইডে রেখে দিলে আবার শুকিয়ে যাবে। এইভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠাগুলো কিন্তু লেগে যায়নি, খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। আর কাগজটাও কিন্তু ছিঁড়ে যাচ্ছে না। আবার এই কাগজটাই আমি চুলার পিঠে রেখে দিলে আবার কিন্তু এটা দিয়ে আরো পিঠা তৈরি করা যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উল্টা সাইডে পিঠাগুলো তৈরি করছি, কলমের কোনো দাগ উঠে নেই আমার পিঠাগুলোতে। আমি উল্টা সাইড করে দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু এভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো দর্শক দেখতে পাচ্ছেন দুটি কালারই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ পিঠাগুলো একইভাবে কিন্তু আমি তৈরি করে একদম ভাপিয়ে নিয়েছি। ভাপাতেও কোনো সময় লাগে না, আর এটা কিন্তু রোদ্রে শুকিয়ে নিলেও কিন্তু সেরকম কোনো সময় লাগবে না। তো এখন কিন্তু আমার সম্পূর্ণ পিঠাগুলো এখানে তৈরি করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তো উঠানোর সময় কিন্তু ভেঙেও যায়নি, আর কত সুন্দরভাবে কিন্তু উঠিয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আতপ চাউলের গুঁড়ো দিয়ে এত সুন্দর পিঠা হয়, সেটা কিন্তু তৈরি করার পরে অবাক হয়ে যাবেন আপনারা নিজেরাই তৈরি করলে। তো দেখুন সবগুলা কালারের পিঠাই কিন্তু আমার সুন্দর করে রেডি করে নেওয়া হয়ে গেছে, একদম ভাপিয়ে। এখন আমি রোদ্রে শুকা দিয়ে নেব। এই পিঠাগুলা রোদ্রে শুকা দিয়ে কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিতে হবে। যেহেতু আমি ফাঁকা ফাঁকা করে তৈরি করেছি, তার জন্য শুকাতে সেরকম কোনো টাইম লাগবে না। আর একেবারে এটা কিন্তু রোদ্রে শুকিয়ে নেওয়া যাবে না, কারণ এই পিঠাটা যখন আপনারা শুকিয়ে নেবেন, খুব ভালো করে শুকিয়ে নিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য যখনই অর্ধেক শুকিয়ে যাবে উল্টে পাল্টে, তখনই কিন্তু ঘরে নিয়ে আসবেন। রাত্রে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে, পরের দিন আবার হালকা রোদ্র দিয়ে তারপর তেলে ভেজে নিলে কিন্তু এরকম ঝরঝরে হয়ে যাবে পিঠাগুলা। আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিঠাগুলা কিন্তু আমি এইভাবে শুকিয়ে নিয়েছি। আর আপনাদেরকে নিয়মটা বলে দিলাম, ঠিক এভাবে শুকিয়ে নেবেন। অর্ধেকটা রোদ্রে শুকিয়ে নেবেন, অর্ধেকটা ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন, তারপরের দিন আবার রোদ্রে দিবেন, যাতে করে পুরো রোদ্রের হিটটা যেন এই পিঠাতে না লাগে, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে, যেহেতু আতপ চাউলের পিঠা তৈরি করা এটা। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিঠাগুলো এতটাই সুন্দর হয়েছে, শুকিয়ে যাওয়ার পরও প্রতিটা পিঠাই কিন্তু এখানে আস্তে আস্তে আছে। আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন চাইলে আপনারা কিন্তু একটি এয়ারকারেন্ট বক্সে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো আমি আপনাদেরকে পিঠাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। তো চুলাতে প্রথম আমি একটি কড়াই বসিয়েছি, কড়াইটাতে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দরভাবে ফুলে উঠতেছে। এভাবে হাতল দিয়ে একটু চাপ দিয়ে দিলে কিন্তু পিঠাগুলো একদম সোজা সোজা হয়ে থাকবে। আর দেখতে পাচ্ছেন যে ফুলে কিন্তু ডবল হয়ে যাচ্ছে পিঠাগুলো। তো একইভাবে আমি আপনাদেরকে আরো কিছু পিঠা ভেজে দেখাচ্ছি। সবগুলো পিঠা আমি এখানে ভাজবো না, 6 থেকে 7টা পিঠা এখানে ভেজে নেব। তারপর বাকিগুলো কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দিব, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর পিঠাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি এইভাবে তৈরি করার পরে কত সুন্দর ফুলে উঠতেছে। তো হুবহু আপনারা এইভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন আতপ চাউল দিয়ে এখন থেকে। আর পিঠাগুলো ভাঙবেও না, দেখতেও খুব সুন্দর দেখা যাবে, খেতেও বেশ মজাদার হয়ে থাকবে। পিঠাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট্ট একটি পাতিলে মিঠাই শিরা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর শিরাটা আমি কিরকম রেখেছি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি ঘন করে শিরাটাকে তৈরি করে নিলাম। এই পিঠাগুলোর উপরে মিঠাই শিরা করে দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে চিনি ছিটিয়েও দিতে খেতে পারবেন, আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারবেন। তো দর্শক পিঠাগুলো আমার এখানে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু মিঠা শিরাটাও রেডি করা হয়ে গেছে। আর মিঠা শিরাটা বেশ ঠান্ডা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এখানে পিঠাগুলো এরকম ভাজ করে এক একটা করে পিঠাতে শিরাগুলো দিয়ে দিচ্ছি, আর একটা করে পিঠা সরিয়ে সরিয়ে রাখছি। এভাবে আমি সবগুলা পিঠাতে কিন্তু শিরাগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে শিরা দিয়ে পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু উপরে চিনি ছিটিয়েও খেতে পারেন, আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন, তারপরেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এখন আমি মিঠা শিরাগুলো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক পিঠাগুলোতে কিন্তু সম্পূর্ণ শিরা দেওয়া আমার হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হচ্ছে। আমি ভেঙে দেখালাম না, হাতে শিরাটা ভরে যাবে এর জন্য। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।